একথা বলে দেওয়া ভালো। অনেকে বলছেন সেটিং, আমি আপনাদের সেটিং এর একটা উদাহরণ দিই। ব্যক্তিগতভাবে সেই উদাহরণের সাক্ষী থাকার সুযোগ হয়েছিল। আর তার আগে যখন একটা ভোট হচ্ছিল, সেই ভোটে আমি তখন এমপি ছিলাম না, ভোট দেওয়ার সুযোগ ছিল না। আপনাদের খেয়াল থাকবে, আমাদের রাজ্যের প্রাক্তন রাজ্যপাল শ্রী জগদীপ ধনখড়, উনি উপরাষ্ট্রপতি হয়েছিলেন। উনি যখন উপরাষ্ট্রপতি হন, সেই যে ভোট হয়েছিল, সব রাজনৈতিক দল যখন ভোট দিচ্ছে, ভারতবর্ষে একটা রাজনৈতিক দল ঠিক করেছিল ভোট দেবে না। এবং আমি জানি তারা এখন অনেকে অন্য পার্টিতে চলে গেছেন। অনেকেই বিরোধিতা করে বলেছিলেন ধনখড়কে ভোট না দেওয়ার মানে হচ্ছে প্রকাশ্যে বিজেপিকে সমর্থন করা। এবার অনেকে বলতে পারেন যে আপনারা সাহস কেন দেখাননি? না, ধনখড়ের বিরুদ্ধে আমরা ভোট দেবো না, আমরা অ্যাবস্টেন করব, মানে হচ্ছে অ্যাবসলিউট নাম্বার কমিয়ে দেবো যাতে ধনখড়ের জিততে সুবিধা হয়। এখন এই যে স্ট্র্যাটেজি, মানে আমি সমর্থনও করছি না আবার বিরোধিতাও করছি না, এই ধরি মাছ নাছুই পানি, আদপে হচ্ছে বিজেপির হাত শক্ত করা। তারপর যখন আবার এমপি হয়ে গেলাম, এই ব্যাপারটার মানে বুঝলাম। একটা বিলে ভোটাভুটি হবে গুরুত্বপূর্ণ, হঠাৎ করে ফোন এসেছে যে এখন পার্লামেন্টে এসো না। আমি বললাম পার্লামেন্টে তো চলে এসেছি। বলছে না না, তোমার শরীরটা ভালো নয়, তুমি ফিরে যাও। আমি বললাম না, আমার শরীর ঠিক আছে। বলছে না, তুমি এখন বাড়ি চলে যাও। বললাম কেন বাড়ি যাবো? বলছে তোমায় তো বলছি শরীরটা তোমার ঠিক নেই, তুমি বাড়ি চলে যাও। আমি তারপর আরো আমাদের 4-5 জন সহকর্মীকে ফোন করে জিজ্ঞাসা করলাম, সবাইকেই বলা হয়েছে সবাই অসুস্থ, কারুর বাথরুম পেয়ে গেছে, তিনি বাথরুমে ঢুকেছেন আর বেল বাজবার আগে পার্লামেন্টে ঢুকতে পারেননি, অ্যাবস্টেন করা হবে বলে। একাধিক বিল বিজেপি যাতে পাশ করে যেতে পারে তার জন্য অ্যাবস্টেনশন। সেটিং এর কথা বলছেন, বিজেপির সঙ্গে সেটিং কারা করেছে দীর্ঘদিন ধরে? বিজেপির সঙ্গে সেটিং করে বিজেপিকে মদত করে পার্লামেন্টে একের পর এক বিল কিভাবে পাশ করিয়ে দিয়েছে। লোকসভায় বিল পাশ হচ্ছে, 5টা ভোট কম হয়ে যাওয়া দরকার। আমাদের কিছু লোক, আমাদের বন্ধুরা, তারা হঠাৎ করে কেউ ভুলে গেলেন দিল্লি যেতে, কেউ ফ্লাইট মিস করলেন, কেউ পার্লামেন্টের বাথরুমে গেলেন, বাথরুম সেরে যখন বেরোলেন ভোটাভুটির দরজা বন্ধ হয়ে গেছে। এগুলো সব হয়েছে একজন চার্টার্ড মাফিয়া আর তার কিছু রিংমাস্টার, যে রিংমাস্টাররা এগুলো করেছেন, কোনো গণতন্ত্রের পরিবেশই ছিল না। আমি আপনাদের একটা উদাহরণ দিই। পার্লামেন্টে যারা প্রশ্ন জমা দেবে, সেই প্রশ্ন যারা জমা দেবে, সেই প্রশ্ন জমা দেওয়ার অধিকার এমপিদের। হঠাৎ করে গত কয়েক মাস আগে বলে দেওয়া হলো যে না, প্রশ্ন জমা দেওয়া যাবে না, প্রশ্ন ক্যামার্কশিট থেকে পাঠিয়ে দেওয়া হবে, সেই প্রশ্ন জমা দিতে হবে। আমি শেষ বেলায় কোনো প্রশ্ন জমা দিইনি, তার কারণ দেখিয়েছিলাম। আমি বললাম মহুয়া মৈত্রর ঘটনা তো সদ্য ঘটেছে, প্রশ্ন করেছে, আমার কাছে ওটিপি আসবে, আমি ওটিপি দেবো, তবে প্রশ্ন জমা হবে। এত বড় বড় কথা। উনি রয়েছেন দিল্লিতে, ওটিপি এসেছে ওনার ফোনে, আর ওটিপি দেওয়া হচ্ছে দুবাই থেকে। প্রশ্ন করেছেন একটা সাবজেক্টে, অন্য কোনো টপিকে প্রশ্ন করেননি, একটা নির্দিষ্ট কোম্পানির বিরুদ্ধে প্রশ্ন করেছেন এবং প্রমাণ হয়েছিল বলে সদস্যপদ তখন চলে গেছিল। এই তদন্ত যে আবার হবে না কেউ দায়িত্ব নিয়ে বলতে পারে না। অতীতেও হয়েছে, সোমনাথ চ্যাটার্জি স্পিকার থাকার সময় 15 জন এমপির মেম্বারশিপ চলে গেছিল টাকা নিয়ে প্রশ্ন করেছিলেন বলে। এখন এই যে প্রশ্ন করলে, প্রশ্ন আমি করব, অন্য এমপিরা করবেন, যে দমবন্ধকর পরিবেশ, কার সঙ্গে কথা বলা যাবে, কার সঙ্গে কথা বলা যাবে না। এবং একটা গণতান্ত্রিক পরিসরে লড়াই থাকবে, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, রাজনৈতিক বিরোধ থাকবে, কিন্তু কোনো অবস্থায় দাঁড়িয়ে ধ্বংসাত্মক কোনো রাজনীতি নিলে কেউ কখনো এগোতে পারে না। ধ্বংসাত্মক পরিস্থিতি রাজ্যকে পিছিয়ে দেয় স্বাভাবিকভাবে। নানান ধরনের অপ্রীতিকর প্রশ্ন। আমি শুধু যে কথা আরো আমার বলা প্রয়োজন, যে কয়লা, বালি, গরু, ডোলোমাইট, টেট এসব তো আছে, কিন্তু গতকাল যে ঘটনা সামনে এসেছে, শহীদদের নিয়ে প্রবঞ্চনা, এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে না। শহীদের মালিকানাও চাইবেন, শহীদ পরিবারকে পেছাতে পেছাতে একেবারে মঞ্চের পেছনে পাঠিয়ে দেবেন, সিরিয়ালের আর্টিস্টরা মঞ্চ আলো করবে, শহীদদের যারা গুলি চালিয়েছিলেন যাদের নির্দেশে গোটা রিপোর্টটা চেপে দেবেন, আর
আবার পরবর্তীতে দাঁড়িয়ে যে টাকা দেওয়ার কথা সে টাকাও দেবেন